বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু করেছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। মামি, আরেকটু সহ্য করো। বাবু, আমার তো সইছে না। তুমি চিত হয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি করছি। সেদিন রাতে যা হলো তা কোনোদিন ভুলব না। আমি অনির্বাণ এই বয়সেই প্রেমের ছ্যাঁকা খেয়ে বসেছি। উডন্ত বয়সের ব্যথা ভোলাতে কিছু সহৃদয় বন্ধু এগিয়ে এসেছিল সেই সময়, তাই তাদের দৌলতে সিনেমা দেখা শুরু হলো। সেই বয়সে সিনেমা দেখে কি অনুভূতি হয় সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। ভগবানকে মানত পর্যন্ত করলাম 10 টাকার, যাতে কারো সাথে বন্ধুত্ব করতে পারি। এই রকমই সম্ভাবাপন্ন বন্ধুর সাথে একদিন একটা মেয়ের বাড়িতে গিয়ে ঢুকলাম, যে কিনা টাকা দিলেই গাড়ি চালাতে দেবে। মোটামুটি ফর্সা একটা মেয়ে পছন্দ করে তার সাথে গিয়ে ঢুকলাম তার ঘুপচি ঘরে। 100 টাকায় বায়না করলাম। আগেই টাকা নিয়ে নিল সে। তারপর সোজা গাড়ি চালাতে শুরু করলাম। এটা ছিল জীবনের প্রথম অভিজ্ঞতা। যদিও প্রথমে একটু শব্দ করছিল, তারপর দেখি পাশের ঘরে চলা একটা সুরের সাথে গলা মিলিয়ে গুনগুন করছে। ভাবলাম কত কিছু, কিন্তু তা আর হলো না। কোনো আনন্দই পাচ্ছিলাম না। মনে হলো 100 টাকা পুরোটাই জ্বলে গেল। ঢিলেঢালা হলে যা হয় আর কি। মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আর এমুখ হব না। কে আর শোনে কার কথা। আরও বেশ কয়েকবার গেলাম স্বেচ্ছায়, কিন্তু সেই জিনিসও বারবার থেকে বসে। রাতের বেলা আলোচনা করছি নির্ভরযোগ্য বন্ধুদের সাথে। ধুর, এদের সাথে কোনো আনন্দ নাই। এই জন্যই লোকেরা বিয়ে করে। পাপ্পু বলল, ঘরের বুড়াও কোনো সাধু না। দেখিস না, ইংলিশ মিডিয়াম কলেজে বাচ্চাদের রেখে এদিক ওদিক ঘুরতে বেরো মায়েরা নতুন সঙ্গীর সন্ধানে। রাজু বলল, বাপ্পির মাও তো আছে একই দলে। বাপ্পির মা অর্থাৎ মালা মামি আমার পাশের বাড়িতেই থাকে। ওর ছেলে বাপ্পি আমার বন্ধু। পাড়ায় খুব একটা মেলামেশা করে না, একটু লাজুক ছেলে। ওর মাকে আমি মালা মামি বলে ডাকি। আমি কৌতূহল আটকাতে পারলাম না। রাজুকে জিজ্ঞাসা করলাম, তুই কি করে জানিস? রাজু কোনো সঠিক উত্তর দিতে পারল না। যা বলল সবই আমার জানা। এরপর অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারেনি যে মালা মামি সত্যি এরকম। সত্যি বলতে কি, মালা মামিকে আমার দারুণ লাগে। মুখটা পুরো মুনমুন সেনের মতো। স্টাইলিশ চুলগুলো ঘন কালো কাঁধ পর্যন্ত লম্বা। আর দারুণ ফর্সা। দেখলেই যেন মন ভালো হয়ে যায়। সেই কবে থেকে মালা মামিকে কল্পনা করে আসছি, কিন্তু কখনো কিছু করা হয়নি। আস্তে আস্তে নিজের একটা ফ্যান্টাসির জগৎ তৈরি হলো, যে জগতে শুধু আমি আর মালা মামি। রিয়া আমার হবু বউ। ফোনে আমরা বেশ গল্পই করি। একদিন সেই রকম আলোচনায় ঘুরতে ঘুরতে রিয়া বলল, তোমাদের পাশের বাড়ির বুটা একটু অন্যরকম না? জিজ্ঞাসা করলাম, কেন? ও বলল, না, সেদিন বিউটি পার্লারে গিয়েছিলাম, দেখি উনি বিশেষ জায়গার ওয়াক্স করাচ্ছে। আমি বললাম, তুমি কি করে বুঝলে যে ওখানের ওয়াক্স করাচ্ছে? ও বলল, সবার সামনেই তো করে। শুধু টাওয়েল দিয়ে আড়াল করা থাকে। ভদ্র মহিলা খুব একটা সুবিধের না। আমি বললাম, যেন? ও বলল, আমি দেখেছি অনেকদিন গড়িয়াহাটে কয়েকটা ছেলের সাথে। বেশিরভাগ ওইসব ছেলেদের সাথে ঘোরে উনি। দেখো, তোমার তো পাশের বাড়ি। তোমার উপর আবার নজর না পড়ে। আমি যা পারবো না, হয়তো উনি দিয়ে দেবেন তোমার পছন্দের জিনিস। দারুণ লাগবে তোমার বলে খিলখিল করে হেসে উঠল আর ফোন কেটে দিল। সন্ধেবেলা থেকে বসে আছি। দেখি বাপ্পি কোথাও বেরোলো। আমি সবাইকে বললাম যে দাঁড়া, একটু ঘুরে আসি। সোজা মালা মামির বাড়িতে চলে গেলাম। দরজায় নক করতেই মালা মামি দরজা খুলে আমাকে দেখে একটু অবাক হলো। বলল, কি রে, কি ব্যাপার? আমি বললাম, মামি, বাপ্পি নেই? মামি বলল, না, ও তো কম্পিউটার ক্লাসে গেছে। আমি বললাম, ওহ, আমার একটা বই দরকার ছিল ওর থেকে। কালকে একটা টিউশন আছে, তাই ভাবছিলাম একটু ভীষণ দিয়ে নেই। মামি বলল, তো বাপ্পি ফিরে আসুক, তারপরে আসিস। বুঝলাম মামি সহজে রাজি হবে না, তাই সেখান থেকে ফিরে এলাম। রাতে আবার উকি দিলাম। এবার বাপ্পি ঘরেই আছে। আমাকে দেখে বাপ্পি বলল, আয় আয়, ভেতরে আয়। মালা মামি একটা হালকা নাইটি পরে আছে। কেমন যেন একটা অনুভূতি হলো। আমি পা তুলে ক্রস করে বসলাম। মামি কিছু বুঝল কিনা জানি না, তবে মামি একটা ওড়না জড়িয়ে নিল। মনে মনে বললাম, বাইরে পূজা, ভেতরে খেলা, মুখে মেলা। কিছুক্ষণ আলোচনা করে বেরিয়ে আসছি। মামি গেট দেওয়ার জন্য নিচে নেমে এল আমার পিছন পিছন। বাপ্পি বসে টিভি দেখছে। আমি গেটের কাছে এসে ঘুরে দেখলাম মামি আমাকে কেমন ভাবে দেখছে যেন।
মনে হয় জাদুর লাঠি দেখে ফেলেছে। মামি সেদিকে একবার আর চোখে দেখল। আমাকে জিজ্ঞেস করল, কি রে, তোর সমস্যা মিটেছে? আমি বললাম, হ্যাঁ মামি। মামি বলল, ঠিক আছে বাবা, মন দিয়ে পড়াশোনা কর। আমার ছেলে তো পড়তেই চায় না। মনে মনে বললাম, ধুর ধুর, বাবা বলে দিল। চালাকি করে মামিকে একটু আস্তে করেই বললাম, সেদিন আপনাকে রবীন্দ্র সদনে দেখলাম। মামি একটু চমকে বলল, হ্যাঁ, একটা বিয়েবাড়ি যাওয়ার ছিল। তুই কি করছিলি? গার্লফ্রেন্ড নিয়ে গেছিলি নাকি? বেশ মিষ্টি দেখতে মেয়েটা, আজকে দেখলাম দুপুরে তোর বাড়িতে ঢুকতে। আমি বললাম, হ্যাঁ, ওকেই তো পড়াই। মামি বলল, ওকে পড়াস? বাহ, আগে তো আসতে দেখিনি কোনো দিন। আমি বললাম, না, আসলে মা বাবা নেই বলে আমি বাড়িতেই আসতে বলেছি কয়েকদিন। মামি বলল, ও তোর মা বাবাকে বলে দিলেই তো পারিস। লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলে নানা লোকে নানা কথা বলবে, তাই না? ও একটা ইয়াং মেয়ে, বদনাম হবে। কি দরকার এসবের? আমি বললাম, না না, মা বাবা জানলে সমস্যা হবে। মামি বলল, তো আমি বলে দেব। তো বল বৌদিকে। আমি বললাম, আচ্ছা বলো, কিন্তু আগে একটা চাকরি পাই তারপর। কিন্তু মামি, একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। আসলে আমার তো সেরকম বৌদি বা কেউ নেই যে জিজ্ঞাসা করব। মামি বলল, কি? আমি বললাম, এখন না, একটু জরুরি কথা, কিন্তু তোমাকে বলার আগে আমার মানসিক প্রস্তুতি নিতে হবে। আর কারো সামনে বলতে পারবো না। মামি কি যেন ভাবল, বোঝার চেষ্টা করল আমার চোখ মুখ দেখে। কিন্তু উপর থেকে বাপ্পির গলা ভেসে এলো, মা, কি হলো? এখনো গেট দিতে পারলে না? মামি আমাকে বলল, কালকে আসিস, বাপ্পি না থাকলে। আমি বাড়ি চলে এলাম। সারারাত মালা মামিকে নিয়ে নানান ফ্যান্টাসিতে ভেসে চল মন। পরের দিন সন্ধ্যের জন্য অপেক্ষা করে রইলাম। দেখলাম যে বাপ্পি চলে গেল। এখন ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম। মামি দরজা খুলে আমাকে ভেতরে আসতে বলল। মামি একটা চেয়ারে বসল, আর আমি সোফার উপরে বসলাম। বল, কি যেন বলবি বলছিলি কাল? আজ খুব সুন্দর দেখছে মামিকে। হয়তো বাইরে গিয়েছিল কোথাও, তাই লিপস্টিক পরা রয়েছে। সুন্দর করে চোখে কাজল দিয়েছে। চুলগুলো বারবার কপালের উপর এসে পড়াতে বারবার হাত দিয়ে সরাচ্ছে। সুন্দর একটা নাইটি পরেছে, হাত কাটা। কে বলবে উনার বয়স? অথচ আমার মায়ের বয়স একই। উনার আমার মতোই একটা ছেলে আছে। আমি আমতা আমতা করে বললাম, কি করে বলি? বলে তো দিলাম যে আপনার সাথে আলোচনা করব, কিন্তু কিভাবে বলো বুঝতে পারছি না। আসলে? আরে বলে ফেল, ভাবছিস কি এত? মালা মামি আমাকে তাড়া দিল। আমি অভিনয় করে বললাম, আসলে মামি, হয়েছে কি? সেদিন যে রিয়াকে আসতে দেখলে? মামি বলল, কি হয়েছে বলবি তো? আমি বললাম, তুমি বলো যে কাউকে বলবে না, তোমার ভালো না লাগলেও। মামি বলল, ঠিক আছে ঠিক আছে, তুই বল, বেশি সময় নেই। আমি আর রিয়া বিদেশি বেলুন ছাড়াই আনন্দ করেছি। খুব ভয় লাগছে কার সাথে আলোচনা করব। ব্যাপারটা বুঝতে পারছিলাম না। মালা মামি একটু চুপ করে রইল গম্ভীরভাবে। বুঝতে পারছি না ঠিক হলো না ভুল হলো। তো মামি বলল, ওকে জিজ্ঞাসা করে নিস ওর ডেট কবে, তাহলে বলতে পারবো। সংক্ষেপে ছেড়ে দিল আমাকে। কি করব বুঝতে পারছি না। চলে যাব? না, আরো আলোচনা চালাবো? আমি উঠে মামির সামনে দাঁড়ালাম। ভাবছি চলে গেলে এই শেষ, আর চান্স পাবো না। কিন্তু কি করি? মামি আর চোখে আমার দিকে দেখল। সাহস করে বলেই ফেললাম, ওর তো অল্প বয়স। এই বয়সে কি হতে পারে? বোকা সেজে তবুও প্রসঙ্গটা চালিয়ে যাবার চেষ্টা করলাম। আসলে মামি, আমি তো হোস্টেলে ছিলাম, তাই এত ধারণা নেই আমার। মামি বলল, ঠিক আছে, তুই জেনে আমাকে জানাস। আমি বলে দেব। ফোন করলেই হবে। এটা বলার জন্য লুকিয়ে আসতে হবে না। লে হালুয়া, কোনো রিয়েকশন নেই। কি হবে? এবার লাস্ট ট্রাই করি, যা হওয়ার হবে। আসলে ও এত জোর করলো, আমি থাকতে পারিনি। সেদিন এই বয়সী মেয়ে কেন যেন ভালো লাগে না। ওকে বিয়ে করে কি করে সুখী হব তাও জানি না। মালা মামি চুপ করে রইল, মুখে বিরক্তিতে ভরা। আমি এগিয়ে এলাম মামির দিকে। সাহস করে পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বললাম, আমার আপনাকে খুব ভালো লাগে। জানি না কেন। খুব গম্ভীর হয়ে গেল মুখটা উনার। আমি তাও বলে চললাম, আমি সবসময় আপনাকেই কল্পনা করি। তারপর একটু ঠক করে বললাম, পাড়ার ছেলেরা আপনার সম্বন্ধে খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়, জানি না কেন। মালা মামি থম মেরে আছে।
মুখে চোখে বিরক্তি, আমিও নাছোড়বান্দা। আমি উনার কোলে মাথা রেখে বলে চললাম, যে যা বলুক, আমার আপনাকে ভালো লাগে। আপনার নাও লাগতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি অপলকভাবে তাকিয়ে থাকি। আবার ঠক করে বললাম, সেদিন রবীন্দ্র সদন থেকে আপনি একটা ছেলের সাথে চলে গেলেন। আমার বুক ফেটে যাচ্ছিল। হিংসা হচ্ছিল আমার সেই ছেলেটার উপরে। কি করব বলুন? আমি বেকার। আপনাকে নিয়ে কোথাও বেড়াতে যাব বা দামি কিছু গিফট কিনে দেব, সেই ক্ষমতা আমার নেই। আমি অনেক আশা নিয়ে মালা মামির দিকে তাকালাম। দেখি মুখে চোখে সেই একই বিরক্তি। মনে মনে বললাম, এত সাজ সেজে লাভ নেই, সব জানি আমি। কোনো উপায় না পেয়ে জাদুর লাঠি তার হাতে দিলাম। তবুও কোনো উত্তর নেই। আর কোনো উপায় না পেয়ে আমি বেরিয়ে এলাম মালা মামির বাড়ি থেকে। বসে কি করলাম সেটা ভাবতে ভাবতে বহুদিন কেটে গেল। আমার ফ্যান্টাসি রয়ে গেল। দ্রুত রিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। আমিও ভাবলাম, আর কতদিন এইভাবে থাকা যায়, ঘরেই নিয়ে আসি ওকে। বৌভাতের দিন মালা মামি এলেন। সেই ঘটনার পরে আমিও এড়িয়ে যেতাম, আর উনিও আমাকে এড়িয়ে যেতেন। আজ আমাকে একা পেয়ে আমার কাছে এসে বলল, সেদিন রিয়ার ঘটনাটা নিশ্চয়ই সত্যি ছিল না, তাই না? আমি খুব লজ্জায় পড়ে গেলাম। উনি আমাকে বুঝে ফেলেছেন পুরোপুরি। আমি হা করে ওনার দিকে তাকালাম। মামি বলল, এখন রিয়ার সাথে বিয়ে হচ্ছে। এখন আর সমস্যা হবে না। ভালোভাবে গাড়ি চালাস আর বিদেশি বেলায় সাথে রাখিস। মামির কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এবার যা, তোর বউ আবার সন্দেহ করবে যে আমার সাথে কি ফিসফিস করছিস। আমার মাথার মধ্যে মালা মামি ঘুরছে। এরম বাউন্সার দেবে ভাবিনি। একদম মাথায় বল লাগলো। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও পরীর মতো সে যে ওর বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। এখনো সেরকম ভিড় হয়নি, পাড়ার লোকজন তো আস্তে আস্তে আসছে। প্রায় 9টা বাজবে। মালা মামি আজকে বেশ গুছিয়েই এসেছেন মনে হয়। আরও 2-1 পরিচিতকে পেয়ে মামি সেদিকে বিড়ে গেল। আমি আর চোখে বারবার দেখতে শুরু করলাম। আজ আমার ফুলসজ্জা, একদিকে নতুন বউ, একদিকে মামি। মামি আজকে দারুণ সেজেছে। সবুজ একটা বেনারসি পরেছেন, সাথে স্লিভলেস ব্লাউজ। আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন উনি। দেখে মনে হচ্ছে যে রিয়ার কোনো বান্ধবী। রিয়াকেও আজ ডানাকাটা পরি ছাড়া আর কিছুর সাথে তুলনা করা যায় না। কলকাতার টপ মেকআপ আর্টিস্ট ওকে আজ যত্ন করে সাজিয়েছে। কিন্তু আমি ঘুরঘুর করতে শুরু করলাম মালা মামির আশেপাশে। মামি সেটা বুঝেও আমাকে প্রশ্রয় দিচ্ছিল, জানি না কেন। কেমন একটা মনে হচ্ছিল। মনে হচ্ছিল লোকজনের ভিড় এড়িয়ে মালা মামিকে নিয়ে কোথাও চলে যাই, কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। সেটা সম্ভব না ভালো করেই জানি। মামি আমার দিকে কপট রেগে বললেন, আজকে তো নতুন বউ, আমার মতো বুড়ি হঠাৎ কেন পছন্দ? বলে আমার উত্তরের অপেক্ষা না করে অন্যদিকে চলে গেল। আমি জানি এবার সময় আর সুযোগের সন্ধানে থাকতে হবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে ভিড় ফাঁকা হয়ে এল। সবাই বিদায় নিচ্ছে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে। মালা মামি রিয়ার দিকে এগিয়ে গিয়ে কি বলছেন, রিয়া লজ্জায় লাল হয়ে গেল। রাতে রিয়ার সাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু প্রতিবার মালা মামির কথা মাথায় আসছিল। বিয়ের পর রিয়াকে আড়াল করে করে অনেক কথা বলেছি মালা মামির সাথে। যখনই কথা হতো, আমার আর রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করত, আমি ভালো করে গাড়ি চালিয়েছি নাকি, আমিও খোলামেলা ভাবে গুছিয়ে বলতাম। একদিন ফোনে আমি রেগে গিয়ে বলেই দিলাম, আচ্ছা সত্যি করে বলতো, তুমি কি আমাকে গাড়ি চালাতে দেবে না মামি? মামি বলল, সেটা যে সম্ভব না, তুই ভালো করেই জানিস। আমি রাগে ফোনটা কেটে দিয়েছিলাম। এরপর বহুদিন কথা হয়নি। একদিন আমি এক ভদ্রলোকের সাথে দেখা করতে টুলিগঞ্জ গেছি। ফেরার সময় দেখি একটা অটোতে করে মালা মামি ফিরছে। আমাকে দেখে অটো থামিয়ে আমাকে উঠতে বলল। আমি উঠব না। তাও জোরাজুরি করে অটোতে উঠালো। অটোওয়ালাকে বলল, ভাই গলফ ক্লাবের দিকে নিও তো। আমরা গলফ ক্লাবের নির্জন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। মামি প্রথমে বলল, রেগে আছিস কেন? নানা কথাবার্তা রাগ কমা। ঠিক হলো যে যখন সুযোগ হবে মালা মামি আমাকে ডাকবে। একদিন মামি ফোন করে বলল, আমার বাড়িতে আয়। আমি ছুটে গেলাম, চিন্তা না করে সিঁড়ি দিয়ে উঠলাম। দরজা নক করতে মালা মামি দরজা খুলে দিল। আমি থমকে গিয়ে দেখলাম যে আমার জন্য এত আয়োজন। গাছের বাতাবি লেবু রেডি করে রেখেছে। চোখে একটা ব্লু কন্টাক্ট লেন্স পড়েছে। আইলাইনার দিয়ে সুন্দর করে চোখ আঁকা।
সুন্দর একটা শাড়ি পরেছে, সাথে স্লিভলেস ব্লাউজ। আমি ঢুকেই ভালো করে দেখলাম মামিকে। যুবতী মেয়ের মতো অপেক্ষা করছে আমার জন্য। বুক ধকধক করছে। এতদিনের স্বপ্ন পূরণ হওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছে। মালা মামি আমার দিকে তাকিয়ে আছে। আমিও ওর গভীর চোখের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে করে বলল, কি রে, গাড়ি চালাবি না? মালা মামির ধৈর্য শেষের দিকে। আমি কোনো বললাম, শাড়ি আর পেটিকোট খুলে নাও, তারপর এখানে বসো। কিছুক্ষণ পর গাড়ি চালাতে শুরু করলাম। মামি বলল, হায় ভগবান, আমি বোধহয় শেষ হয়ে যাব। আস্তে আস্তে চালাও। ইউটিউবের করা নিয়মের কারণে কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। সারা ঘরে অদ্ভুত শব্দ। মামিকে বললাম, প্লিজ চাকাম্বাচি করো না। উপায় না পেয়ে মামির মুখে একটা রুমাল দিয়ে দিলাম। আরও 20 মিনিট পর মামিকে বললাম, আশীর্বাদের প্রসাদ খাবে নাকি? মামি একবারে তৈরি হয়ে গেল। তারপর মামিকে প্রসাদ খাইয়ে আশীর্বাদ করে বললাম, ভগবান তোমার মঙ্গল করুক। একটু পর আমরা সেখানেই বিশ্রাম নিলাম। মামি বলল, রিয়ার কি হবে? আমি বললাম, কি হবে আবার? ও আমার সাথেই থাকবে। রাতে ওর সাথে সময় কাটাবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকেও সময় দেব। সেদিন রবীন্দ্র সদনে ওই ছেলের সাথে কি করছিলে বলতো? মামি বলল, এতক্ষণ যা করেছি ওই ছেলের সাথে ঠিক একই কাজ করেছি। রবীন্দ্র সদনের পূর্ব দিকে একটা ফাঁকা পরিত্যক্ত বিল্ডিং আছে। ওইখানে প্রায় দিনই আমি যাই কারো না কারোর সাথে। আমি বললাম, কেন, কাকাবাবু তোমাকে সময় দেয় না গো? মামি বলল, তোর কাকাবাবুর কথা ভুলে যা। কাজে যায়, আসে, 3 বেলা খাবার খায় আর ঘুমায়। আমার দিকে ফিরেও তাকায় না। আমারও তো কিছু দরকার, তাই না বলো? তাছাড়া তোর বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করতে আমার ভালো লাগে। আজ পর্যন্ত যতজনের সাথে বন্ধুত্ব করেছি তারা সবাই তোর বয়সের। শোনো মামি, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। ওদের কথা ভুলে যাও। মামি জাদুর লাঠি ধরে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমার সাথে সময় কাটাবে, আর যখন দরকার হবে তখন বাড়িতে ডেকে নেবে। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।